স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রাধা উপন্যাস থেকে পঞ্চম পরিচ্ছেদ। আশ্রম থেকে বের হয়ে তিনি বনের পথ ধরলেন। বনে বনে শ্যামরূপার গড় পর্যন্ত গিয়ে সেখান থেকে রক্তনালার মাঠ পার হয়ে কেন্দুলির সামনাসামনি অজয়ের ঘাটে গিয়ে উঠবেন। সেখান থেকে নৌকো নিয়ে ওপারে যাবেন। দেবতাকে দর্শন ও প্রণাম করতেই যেখানে বেরিয়েছেন, সেখানে শ্যামরূপাকে প্রণাম না করে যাবেন, সে কি হয়? আদ্যাশক্তি যোগমায়া চৈতন্যময় সত্তার আধার স্বরূপিণী। ফুলের যেমন বৃন্ত চৈতন্যময় সত্তার, তেমনি আদ্যাশক্তি পরমা প্রকৃতি। আধারের মতো বৃন্তের মতো ধারিণী, নন্দগোপ গৃহে যাতা, যশোদা গর্ভ সম্ভূতা। ইনি সেদিন আবির্ভূত হয়ে কংসাসুরের হিংসানলে নিজেকে আহুতি না দিলে পৃথিবী দেবকী নন্দনকে পেত না। ভাগবতে সেই হিসাবে আদ্যাশক্তিপূর্ণ চৈতন্য স্বরূপ পুরুষোত্তমের ভগিনী। মাধবানন্দের নিজের সাধনায় এই শক্তিসত্তাকে বাদ দিয়া চৈতন্য সত্তার উপাসনায় সিদ্ধি নেই। সৎ শুদ্ধ সংযত শক্তির লালনেই চৈতন্য সত্তার জ্যোতির্ময় অমৃতময় প্রকাশ। আপন ভাবনাতেই মগ্ন হয়ে পথ চলছিলেন মাধবানন্দ, কিন্তু এ পথেও আজ লোকের ভিড়। ওপার থেকে এপারে এসে শ্যামরূপাকে প্রণাম করে মধুকৃষ্ণা ত্রয়োদশীর স্নান পুণ্যকে বাড়িয়ে 16 আনাকে 18 আনা করে তবে ফিরবে। তিনি এ পথ ছেড়েও গভীর বনের পথ ধরলেন। নিবিড় বনের মধ্য দিয়ে কাঠুরিয়াদের, ঔষধ সংগ্রহকারীদের, শিকারীদের পায়ে চলা পথ। চারিপাশে প্রাচীনকালের দুর্গের ধ্বংসাবশেষ, মজে আসা পরিখা, সুদৃঢ় সুউচ্চ মাটির প্রাকার, ভাঙা পাঁচিল, খিলানের পর খিলান, ভাঙা মন্দির। নিবিড় অরণ্যের মধ্যে বিশাল এক বটের ছায়ায় নবতিপর জীর্ণ অসার দেহ পঙ্গু এক প্রাচীনের মতো নিস্তরঙ্গ স্বপ্নহীন তন্দ্রায় আচ্ছন্ন হয়ে যেন পড়ে আছি। রন্ধ্রে রন্ধ্রে শালগাছ জন্মেছে, তার উপর অজস্র লতাজাল, নিচে অজস্র গুল্ম, অনন্তমূল শতমুখী কচু, আলকুশি। বনের এই মর্মস্থলে ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন। অপরূপ শব্দঝঙ্কারে বনস্থলী ভরে গেছে, যেন একটা বিরাট সেতার বাজছে দুনের গতিতে। জোয়ারের তারগুলি ঝঙ্কার তুলছে, তার সঙ্গে গন্ধ। নিঃশ্বাস ভরে গেছে তাঁর, চোখ জুড়িয়ে গেছে। কচি সবুজের ঢেউ বইছে অরণ্যে, তার মধ্যে নানা বর্ণচ্ছটা। অরণ্যভূমিতে বসন্ত যেন পরিপূর্ণ প্রকাশে প্রকাশিত। বসন্তেরও আদি মধ্য অন্ত আছে, শৈশব যৌবন বার্ধক্য আছে। অরণ্যের তৃণাঙ্কুর থেকে শালশিষ্যের রক্তাভ কিশলয় বৃন্তে নবোদ্গত মঞ্জরির মধ্যে বসন্ত যেন নবকিশোরের মূর্তি ধরে আসন পেতেছে। পাতায় পাতায় ফুলে ফুলে রূপ রস গন্ধের শব্দের সে যেন মহোৎসব। শব্দ সঙ্গীত হয়ে উঠেছে, কত পাখির কত গান সে এক সঙ্গীতের ঐকতান ঝঙ্কৃত হচ্ছে। তার সঙ্গে লক্ষ লক্ষ মৌমাছি এবং ভ্রমরের অশান্ত গুঞ্জন। সেতারের জোয়ারির তারগুলির ঝঙ্কারির মতো দুটো ভ্রমর তাঁর কানের পাশ দিয়ে একটানা ভোঁ শব্দ করে পরস্পরকে তাড়া করে উড়ে চলে গেল। ঠিক কানের পাশটিতে শব্দ অকস্মাৎ উচ্চ হয়ে উঠে তাঁকে ঈষৎ চকিত করে তীরের মতো সামনের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে তিনি একটু হাসলেন। মাথার উপর বিরাট মৌমাছির ঝাঁক। এখানে অজয় তীরের মাটির রং গৈরিক। গৈরিক বনতলের উপর টপ টপ করে মধু ঝরে পড়ছে। ছড়া পাতাগুলি আঠালো হয়ে উঠেছে, পায়ে আটকাচ্ছে। স্থানটায় অনেকগুলি বহরার গাছ,
বহরার মঞ্জুরি থেকে মধু ঝরছে, উগ্র মধুর গন্ধের মধ্যে মাদকতার আভাস। ঝরা পাতার উপর অসংখ্য মৃত পতঙ্গ। কয়েকটা ভ্রমরও পড়ে রয়েছে, মধ্যে মধ্যে গলগলে ফুলে পত্রহীন গাছগুলি ফুলে ভরে গিয়েছে। জবা ফুলের মতো আকার, গাঢ় উজ্জ্বল হলুদ রং, বনের শ্যাম অঙ্গে স্বর্ণভূষণের মতো। ফুলগুলিকে ঘিরে এখানে চুটকি পাখিরা নেচে নেচে উড়ে বেড়াচ্ছে। কোথায় পত্রপল্লবের অন্তরালে কোকিল ডাকছে, মধ্যে মধ্যে কোথায় কোন গুল্মের অন্তরালে তিতির ডেকে উঠছে। ক্রমোচ্চ স্বরগ্রামে একটানা ডেকে চলেছে, চোখ গেল, চোখ গেল, চোখ গেল। এবার আসছে শাল ফুলের গন্ধ। শালবন শুরু হলো। সরল দীর্ঘতনু শিশু বনস্পতির দল, তলায় অজস্র অসংখ্য চারা, তারই মধ্যে থেকে উঠেছে কত লতা, গুঞ্জলতা, শতমূল, অনন্তমূল, গুলঞ্চ, আরও কত লতা। যে বনস্পতিকে ধরেছে তাকে পাকে পাকে পিষে ধরেছে। কাণ্ডের গায়ে সর্পিল বেষ্টনের চিহ্ন, একে দিয়েই ক্ষান্ত হয়নি। সহস্র বিস্তারের জাল রচনা করে তাকে আচ্ছন্ন করে তার আলোকপথ রুদ্ধ করে দিয়েছে নারী। লতারাই এখানে নারী। সামনেই একটা পথ, বনটার ভিতর দিয়ে চলে গিয়েছে অজয়ের ঘাটে। লোক চলেছে, দল বেঁধে চলেছে, এক এক দলে 5 জন 7 জন চলেছে ওপারে কেন্দুবিল্লে। অধিকাংশই তিলক ফোঁটা কাটা বৈষ্ণব, কিন্তু গৃহস্থ এরা। মধ্যে মধ্যে 2 জন 3 জন বা 4 জনের দলে বাউল বৈরাগী আর বৈষ্ণবী। মন বিমুখ হয়ে ওঠে মাধবানন্দের। অন্ধকূপের পঙ্কস্তরে পড়ে মানুষ যখন নেশার ঘোরে বা মস্তিষ্কের বিকৃতিতে পুষ্পসজ্জার আনন্দ অনুভব করে এবং ওই গাঢ় অন্ধকারকে জ্যোতির ভাস্করতায় দৃষ্টি অবরুদ্ধ হলো মনে করে পুলকিত হয়, তখন চৈতন্যময় পুরুষেরও চেতনা বিলুপ্ত হয়। অন্ধ তামসী আদিম উল্লাসে অট্টহাস্য করে। এদের কেন্দ্র করে সেই তামসী যাচ্ছে। একটা গাছের ছায়ায় বসে একটি এমনই দল গঞ্জিকা সেবনের আয়োজন করছে। মাধবানন্দ দিকটা পাশে ফেলে মোড় ঘুরলেন। তিমিরান্ধ অসহায় হতভাগ্যের দল কৃমিকীট পঙ্কপল্লবের মধ্যে ভেসে বেড়ায় আর আকণ্ঠ পঙ্ক পান করে অমৃতা সাধনের তৃপ্তি অনুভব করে। এরা তাই। মধ্যে মধ্যে মাধবানন্দের মনে করুণা জেগে উঠতে চায়, কিন্তু করুণা করতে পারেন না তিনি। করতে গেলেই তার মায়ের কঠোর শীতল দৃষ্টি, চোখ দুটি তাঁর মনশ্চক্ষুর সম্মুখে জেগে ওঠে। মনে হয় পরপার থেকে মা তার দিকে তাকিয়ে আছেন। এই ভঙ্গিতেই তিনি তাকে তাঁর অবাঞ্ছিত কর্ম থেকে নিরস্ত করতেন। না, করুণা করতে পারেন না তিনি, তবে ঘৃণা? না, ঘৃণাও তিনি করেন না। হঠাৎ এসে পড়লেন এক টুকরো খোলা জায়গায়। চারিপাশে ঘন বন বেষ্টনীর মধ্যে ঘন সবুজ ঘাস কোমল লাবণ্যে ঝলমল করছে, যেন একটি শ্বেতচন্দনের তিলক বিন্দুর মতো প্রসন্ন। তারই পাশে পাশাপাশি কটি লাল কাঞ্চনের গাছ। অষ্টাবক্রের মতো আঁকাবাঁকা ডাল খর্বাকৃতি গাছগুলি একেবারে পত্ররিক্ত, শুধু একেবারে মাথায় দুটি ডালে ডালে রক্তাভ কাঞ্চনবর্ণ 2-4টি করে ফুল ফুটে আছে, যেন কোন শবরী ফুলের অর্ঘ্য মাথায় করে দাঁড়িয়ে আছে। কিছু ফুল পেড়ে নিলেন মাধবানন্দ। মা শ্যামরূপাকে কয়েকটি, রাধা বিনোদকে কয়েকটি ভেট দিয়ে আসবেন। মন্দিরে আজ অনেক যাত্রীর সমাগম। বৈষ্ণব বৈষ্ণবী এবং এক শ্রেণীর বিলাসী গৃহস্থ বৈষ্ণবের ভিড় বেশি। তাদের ভিড়ের আর অন্ত নাই। সঙ্গে আশ্রিতা, সেবাদাসী, কারো একটি, কারো দুটি, কারো কয়েকটি।
এমন আখড়াধারী বৈষ্ণব মহান্ত আছে যাদের কয়েক গণ্ডা তাদের আখড়াই লীলা চলে। দোলযাত্রায় দোললীলা, ঝুলনে ঝুলন লীলা, রাসে রাসলীলা, এমনকি বিশেষ গোপনতার মধ্যে বস্ত্রহরণ লীলাও নাকি হয়ে থাকে। একটা কথা আছে, দারিদ্র দোষ গুণরাশি নাশি, কথাটা অস্বীকারের উপায় নাই। কিন্তু ধন সম্পদ যেখানে, সেখানে বিকৃতি একবার শুরু হলে আর রক্ষা নাই। মাধবানন্দের এক অধ্যাপক বলেছিলেন, দেখো বাবা, এই কুচো মাছ পচলে পলান্ডু রসুন লঙ্কার বাটনা বেশি পরিমাণে দিলে খাওয়া যায়। আমি অবশ্য মাছ খাইনি, তবে গন্ধে রসনা সরস হয়ে ওঠে, এ সত্য অস্বীকার করব না, এবং পরিতোষ সহকারে অনেকেই খেতে দেখেছি। কিন্তু বাবা, বড় রোহিত মৎস্য যখন পচে, তখন পৃথিবীর কোন উপাদান সংযোগেই তাকে আর খাদ্যে পরিণত করতে পারা যায় না। তখন ওকে লেবু গাছের তলায় চাপা দিতে হয়। রস যে রস, তাও অম্ল রসেরই ওর পরিণতি হয়। তবে হজমি যদি বলো তো বলতে পারো, সাধারণ দরিদ্র ভিক্ষুক বৈষ্ণবদের বিকৃতি সমাজকে তত বিকৃত পঙ্গু করেনি যত করেছে এই সম্পন্ন অবস্থার বৈষ্ণব গৃহস্থেরা, বৈষ্ণব মহান্তেরা। দরিদ্রদের তবু একটা বিশ্বাস কোথাও না কোথাও আছে, সম্পন্নদের কোনো বিশ্বাসই নেই। তারা শুধু বিলাসী, শুধু ব্যভিচারী, খায়। বৈষ্ণব ধর্মের পরিণতি, মহাধর্ম বৈষ্ণব ধর্ম, তার আদি কবি তুমি কবিরাজ গোস্বামী। কবিরাজ গোস্বামী, পদ্মাবতী রমন, জয়দেব সরস্বতী, তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছিলে তোমার সখী সচিব পত্নী পদ্মাবতীর রূপসাগরে। যৌবন জলধিতে তোমার কবিচিত্ত বিলাসকলা কৌতূহলে এমনই মগ্ন হয়ে গেল যে চৈতন্যময় পুরুষোত্তমের আর কোনো মহিমা দেখতে পেলে না। প্রভাসী সমুদ্রের কূলে নিম গাছের ছায়ার তলায় দাপরের জীবচিত্ত তিমির হরণ জ্যোতির্ময় পুরুষটি যাদবহীন নির্বংশ দ্বারকাপুরীর দিকে তাকিয়ে যে নিরাসক্ত প্রসন্ন মুখে বসেছিলেন, সে মুখশ্রীর মহিমাও কি তোমাকে মুগ্ধ করে নাই? হায় কবি হায়, শুধু তুমিই বা কেন? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নের পর তোমরা কবিরা যেদিন থেকে তপবনের তপস্যাকে বহু মহিষী পরিবৃত রাজাদের রাজসভাশ্রিত করিয়েছ, সেদিন থেকেই তোমরা কবিচিত্তকে বিলাসকলা তরঙ্গ মুখর আদিরসের ঘাটে ডুব দিয়েই গলিয়ে দিয়েছ। সমুদ্র তটের ঘাটে বসেই তরঙ্গ স্নানের সঙ্গে বালি মেখে উল্লসিত হলে, জীবনী সমুদ্রের মহাগভীরে অনন্তের ধ্যান মহিমার সন্ধান হারালে। কেন্দুলির মন্দিরে রাধা বিনোদজিকে দর্শন করে ফিরছিলেন মাধবানন্দ। ওই কথাগুলি তাঁর মনের মধ্যে ফিরছিল, গলায় রাধা বিনোদজির প্রসাদী মালা, সাদা টগর ফুলের মালাগাছির মধ্যে মধ্যে ওই কাঞ্চন ফুলের পরন, যেন শিলাফলকে সাদা রঙে লেখা ললিত কাব্যের একটি শ্লোকের এক একটি চরণীর শেষে আলতার লাল কালিতে টানা এক একটি পদচিহ্ন। চমৎকার নিপুণ হাতের রচনা মালাগাছি। একেবারে মধ্যস্থলে কয়েকটি কাঞ্চনের একটি স্তবক। বাইরে এসে দাঁড়িয়ে তিনি তাকিয়ে দেখলেন চারিদিক। কোথায় সেই ধ্বজা, যে ধ্বজা তিনি ওপার থেকে লক্ষ্য করেছেন? সামনে অজয়ের ঘাট পর্যন্ত এক পোয়া পরিমাণ প্রশস্ত চরভূমি ও বালুচর, এপারের মন্দির থেকে ওপারে শ্যামরূপার সামনে বাঁধ পর্যন্ত ভূমি প্রায় 1.5 ক্রোশ ব্যাপী। এই 1.5 ক্রোশ স্থানের মধ্যে দুর্দান্ত অজয় পার্শ্ব পরিবর্তন করে। যে কালে শ্যামরূপার বাঁধ তৈরি হয়েছিল, সেকালে ওরই কোণ ঘেঁষে অজয় বোধ হয় প্রবাহিত হতো। প্রবাদে রয়েছে, কবিরাজ গোস্বামী তাঁর মহাসমস্যার পদ সরগড়ল খণ্ডনং মম শিরসি মণ্ডনং অসমাপ্ত রেখে চিন্তিত মনে কদমখণ্ডির ঘাটে স্নানে বেরিয়ে পথ থেকে ফিরে গিয়ে দেখেছিলেন বিগ্রহের সেবাভোগ হয়ে গেছে, তাঁর ছদ্মবেশধারী পরম পুরুষের আহার হয়ে গেছে। তিনি শুয়েছেন এবং পদ্মাবতী প্রসাদ ভক্ষণ করছেন।
সুতরাং এই সময়ে যে পথটা অতিক্রম করা যায় সেটা কম পথ নয়। এখন হয়তো ততটা নেই, অজয় সরে এসে খেয়ে নিয়েছে, কিন্তু যেটা আছে সেটাও কম নয়। ওদিকে শ্মশান ও বাউল সমাবেশের বটতলা, এদিকের অংশটা শুধুই বালুচর। এই চরেই বসেছে মেলা, পথে বসে গিয়েছে সারি দিয়ে ভিক্ষুকের দল। ওই ওই তো দেখা যাচ্ছে একটা তরুণ অশ্বত্থ গাছের মাথায় ধ্বজাটা উঠছে। ওই যে কয়েকটা হাতি চলেছে অজয়ের ধারার দিকে, পিছনে চলেছে ছেলের দল। অগ্রসর হলেন তিনি। দুদিকেই ভিক্ষুকের সারি, ভিক্ষুকের সারির মধ্যে বসে রয়েছে কয়, ইলাম বাজারের কয়। কয়কে তিনি চেনেন, কয় নিজেই চিনিয়েছে। ভিক্ষুকের সারির মধ্যে বসে সামনে একখানি গামছা পেতে মুড়ি চিবোচ্ছে এবং মুড়ি মুখেই যাত্রীদের উদ্দেশ্য করে তার নিজস্ব ভিক্ষার বুলিটি উচ্চারণ করে চলেছে কয়। আমি কয় বৈরে কি মা সকল, বাবা সকল, গোবিন্দের এটোকাটা ছিটিয়ে দিয়ে যাও, কয় এটোর ভিখিরি মা। অর্থাৎ প্রসাদ, চালের মুষ্টি ভিক্ষা, দুটো চারটে করি, কখনো বা একটি আধটা কপরদক আপনিই পড়ছে, কিন্তু তাতে কয়র বিশেষ আনন্দ নাই। কয়েকখানা বাতাসা বা আধখানা মন্ডা বা একটা কলা পড়লে মুখ তার খুশিতে ভরে উঠছে, তেলে ভাজা পড়লে আরও খুশি। মুড়ি চেবানো বন্ধ করে আগে সেইগুলি মুখে পুরে অভ্যাস মতো চোখ বন্ধ করে উপভোগ করে চর্বণ করে। মাধবানন্দ হাসলেন কয়কে দেখে। এর মধ্যে কয়েকদিনই সে তাঁর আশ্রমে গিয়ে প্রসাদ পেয়ে আসছে। প্রথম দিনেই যে কথাটি কয় বলেছিল সে কথাটি তাঁর ভারী ভালো লেগেছিল, কৌতুক রসের সঞ্চার করেছিল। তিনি হেসে ফেলেছিলেন। কয় গিয়ে হেঁকে বলেছিল, জয় গৌরনিতাই হে। শুনলাম বনের মধ্যে প্রভুর পেশাদের পাতা পড়ছে, আমি বাবা কয় বরিগি, দুমুঠো এঁটোকাটা ছড়িয়ে দিতে মন হোক গোসাইয়ের। ওই মন হোক কথাটা এবং কয় নাম তাকে আকৃষ্ট করেছিল। তিনি তার সঙ্গে আলাপ করেছিলেন। লোকটি বিয়ে করেনি শুনে খুশি হয়েছিলেন, নিজে দাঁড়িয়ে ওকে খাইয়েছিলেন। কিন্তু কয় তাঁর ওখানকার প্রসাদে সন্তুষ্ট হয়নি, কারণ তার ওখানকার আশ্রমের ভোগরাগে বিলাসিতা নেই। দধি দুগ্ধ ঘৃত মধু শর্করার পঞ্চামৃতের মধ্যেই দেবভোজ্যের সীমানা নির্দিষ্ট। তারপর সকল ভোগী ব্রহ্মচারী তপস্বীর উপযোগী উপকরণ ও পদ্ধতিতে প্রস্তুত, হবিষ্যান্নের ব্যবস্থা, এই সবই মাধবানন্দের নিজের কল্পনা। তিনি আশ্রম করছেন শুধু ধ্যানী তপস্বী দিয়ে নয়, কয়েকজন জ্ঞানী পণ্ডিত আছেন, কিন্তু সংখ্যায় বেশি কর্মীর দল। তার মধ্যে কয়েকটি স্তর অবশ্যই আছে। কেউ কেউ করে আশ্রম পরিচালনা, কেউ দেখে আশ্রম গঠনের কাজ, কেউ করে আশপাশের গ্রামের লোকদের সঙ্গে পরিচয় আলাপ। তারা ধ্যানী তপস্বী বা জ্ঞানী বলতে যা বোঝায় তা না হলেও অশিক্ষিত নয়, বরং কর্মের সঙ্গে তাদের শিক্ষার কাজ আজও চলছে। একটা অধ্যয়নের সময় আছে, সে সময় ওই জ্ঞানী গুণীদের কাছে তারা পাঠ গ্রহণ করে। এছাড়া আরও কিছু সেবক আছে, তারা অক্ষর পরিচয়হীন, কিন্তু বিচিত্র মানুষ, শিক্ষিত নয়, জ্ঞানী নয়, কিন্তু তারা শুদ্ধচিত্ত মানুষ। তারা আসন করে, যৌগিক নিয়মে ধ্যান করে না, কিন্তু চোখ বুঝলেই ইষ্টমূর্তিকে দেখতে পায়। তারা চিন্তা করে না, শুধু আদেশ পালন করে যায়। তারা কর্ম কখনো অসমাপ্ত রাখে না, কোনো তত্ত্বকে তারা ব্যাখ্যা করতে পারে না, কিন্তু অদ্ভুত জন্মগত প্রকৃতি বা শক্তি যে তত্ত্ব শোনা বা মাত্র বিশ্বাস করে ধারণ করতে পারে। কাম ক্রোধ লোভ প্রভৃতি রিপু দমনের জন্য এদের কৃচ্ছ সাধন করতে হয় না, সে শক্তি যেন চরিত্রগত। এরা বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না। এরা রূপ চোখে পড়লে দেখে, কিন্তু রূপ দেখার জন্য চোখ চেয়ে বসে থাকে না, রূপের পিছনে ছোটে না। এরা সব মোটা কাজ করে, গো সেবার কাজ, কৃষিক্ষেত্রের কাজ এরাই করে। সবচেয়ে বড় কাজ এদের সেবা। আশ্রমবাসীদের অসুখের সময় সেই পরিচয় সবচেয়ে বড় হয়ে ফুটে ওঠে।
এদের মাধবানন্দ নিজে মনে মনে প্রণাম করেন। কয়কে দেখে, তার বিচিত্র কথা শুনে তিনি ভেবেছিলেন তাকে তার আশ্রমে নিলে হয়। ধাতুটা মনে হয়েছিল খাঁটি, অনেক আবর্জনা মিশে আছে, কিন্তু তপস্যার হোমবহ্নির সংস্পর্শে এলেই আবর্জনা পুড়ে শেষ হয়ে যাবে। তাই তিনি বলেছিলেন, এই আশ্রমে তুমি থাকো না, থাকবে? অভ্যাস মতো কয় চোখ বন্ধ করেই খাচ্ছিল। মুখ তখন এক মুখ ভাত আর কচু সিদ্ধ। সে নীরবে ঘাড় নেড়ে দিয়েছিল। না। কেন? এবার ঘাড় নাড়ার সঙ্গে জিভ নাড়তে হয় না, এমন একটি উত্তর দিয়েছিল। হুম হুম। কেন? কোঁত করে গ্রাসটার খানিকটা গিলে বলেছিল, রাম, ওহ, তোমাদের এখানে ঠাকুরের চরণ আছে, বদন নাই। এখানে কে থাকবে? তার মানে এটা গয়াক্ষেত্র, পিণ্ডির ব্যবস্থা। পিণ্ডি ঠাকুর পায়ে ছোঁয়, চটকায়, মুখে তোলে না। চটকানো পিণ্ডি প্রেতে খায়। এখানে কয় থাকতে পারবে না। কয় বটে, কিন্তু দাঁড় কয় নয়, অর্থাৎ দাঁড় কাক। কয়র কথা শুনে তিনি রাগ করতে গিয়েও রাগ করতে পারেননি। তার কারণ তার এই বিচিত্র বাকভঙ্গি। তিনি হেসে ফেলেছিলেন। শুধু এইটুকুই নয়, খেয়ে দেয়ে কয় তার গামছার খুঁট খুলে মটর দানার মতো একটি পাথর তাঁর সামনে রেখে বলেছিল, দেখেন তো গোসাই, এটা কি? জঙ্গলের মধ্যে পেয়েছি। জঙ্গলের মধ্যে? পাথরটি হাতে তুলে নিয়ে বিস্মিত হয়ে গিয়েছিলেন মাধবানন্দ। এ তো নীলা, বেশ মূল্যবান নীলা। অভিজাত বংশের সন্তান মাধবানন্দ অনেক জহরত দেখেছেন। আজও মায়ের ও বাপের দেওয়া কিছু মূল্যবান জহরত তাঁর আছে। কয় বলেছিল, হ্যাঁ, জঙ্গলের মধ্যে এই তোমার আখড়ার কাছেই। রোদের ছটায় জলজল করছিল, কুড়িয়ে নিলাম। তোমারই বটে কি না তা দেখো। না, আমার নয়। তাহলে হয়তো সেই বিবির হবে। বিবির? বিবিকে? এই চোখ বুজে ভেবে নিয়ে কয় বলেছিল, 4-5 মাস হবে এক শেখ আর এক বিবি কোথা থেকে এসে এই তোমার দেওলের এইখানে ছিল। শেখের বয়স এই তোমার পাড়াই হবে, আর বিবি মোহিনীর চেয়ে বেশি বড় নয়, তবে বড় বটে, আর মোহিনীর চেয়ে অনেক সুন্দর, গোলাপ ফুলের মতো রং। মোহিনী? কে মোহিনী? মোহিনী ইলেম বাজারের আমাদের মাঝির বিটি গো, ভারী ভালো মেয়ে। সেদিন তোমাকে দেখেছিল লদির ঘাটে, তুমি দেখো নাই? না, কিন্তু এই বিবি আর শেখ যাদের কথা বলছো, তারা কোথায় গেল? তারা হেতমপুর গিয়েছে। ওই যে লগরের রাজা লতুনগড় করেছে, বুড়ো হাতেম খা, তার ফৌজদার, তার কাছে গিয়ে নকুরি করছে। সেই বিবির কান্নাকে এমনই পাথর ছিল। তা তুমি পাথরটা রাখো, উনিয়ে আমি কি করব? লোকে জানলে আমাকে মেরে কেড়ে নেবে, মাঝি জানলে ভুলিয়ে নেবে, মহান্ত জানলে ধরে নিয়ে যাবে, রাধা বিনোদকে দিলে বামুনরা বেঁচে খেয়ে দেবে, আর মরলে সপুরের গোসাইয়া নেবে। তার চেয়ে তুমি রাখো, তুমি লোক ভালো গোসাই, তুমি অনেক লোককে অন্ন দাও। মাধবানন্দ বলেছিলেন, তা তুমি একদিন হেতেমপুর গিয়ে শেখের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করে এসো না, এটা তাদের কিনা। বাবারে, 6-7 কোষ পথ, যেতে আসতে 12-14 কোষ। কয়র পায় তা কিছুই লয়, কিন্তু হেতমপুরে এক ঘরও হিন্দু নাই। হেতমপুর হিঁদু নাস্তি মূলকে অভিরামপুর, সব মোগল। জল খাবো কোথায়? তাছাড়া হেতমপুর আমি যাব না। যে পেঁয়াজ গোস্তের খুশবু ছুটিয়ে পাকায়, ওরা আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। আমি খাই চাই না খাই, গেলে জাত জ্ঞাতে আমাকে পতিত করবে। কিন্তু এ পাথর আমি নেব কেন? তুমি বিক্রি করে টাকা নিয়ে ঘর সংসার করো। পাথরটি তিনি নামিয়ে দিয়েছিলেন। ঘর সংসার আমার হবে না গোসাই, আমি এক্কেবারে আনাড়ি। তা
তা তুমি যদি না লাও তবে যেখানে পেয়েছিলাম সেইখানেই ফেলে দেব, সেই ভালো। মাধবানন্দ বলেছিলেন, আচ্ছা রাখো, আমি একবার খোঁজ করব হেতামপুরে। নতুন বিদেশি শেখ চাকরি করছে, নাম জানো? হাফেজ মিয়া গো, ওই যে হাতেম খায়ের খুব পেয়ারের লোক হয়েছে, সেই গো। লোকটিকে এই একটি ঘটনা থেকেই তিনি স্নেহ করেছেন অন্তরে অন্তরে, তাই কয়কে দেখে সস্নেহ হাসি ফুটে উঠল তার মুখে। আজও একটি কপর্দক তার গামছায় ফেলে দিয়ে তিনি এগিয়ে গেলেন ওই সন্ন্যাসীদের আড্ডার দিকে। পতাকার প্রতীক চিহ্ন শৈব সন্ন্যাসী সম্প্রদায়ের, কিন্তু শঙ্কর মঠের নয়। অশ্বত্থ গাছটির তলায় সন্ন্যাসীরা ত্রিশূল গেড়ে আসন পেতেছেন। গাছটির গোড়াতে হাতির পিঠের হাওদার গদি পেতে তার উপর মৃগচর্ম বিছিয়ে বসে আছেন সম্প্রদায়ের প্রধান। পরনে মাত্র বহির্বাস, ঊর্ধ্বাঙ্গ নগ্ন, মুখে দাড়িগোঁফ, মাথায় বড় বড় চুলগুলি সদ্য স্নানের পর খোলা রয়েছে, সর্বাঙ্গে ভস্য মাখা। শেষ করে সন্ন্যাসী ত্রিপুণ্ড্রক তিলক রচনা করছেন। গলায় ছোট বড় রুদ্রাক্ষের কয়েকগাছা মালা, রুদ্রাক্ষের ছোট ছোট স্ফটিকগুলি ঝিকমিক করছে। বাহুতে রুদ্রাক্ষের তাগা, শরীরখানি সিংহের মতো, প্রশস্ত পেশি, সবল বক্ষস্থল, ক্ষীণকোটি, আশ্চর্য সবল দুটি বাহু। ডান দিকের বুকের পাশে দীর্ঘ একটি ক্ষতচিহ্ন, ভস্মাচ্ছাদনেও তা ঢাকা পড়েনি। তীক্ষ্ণ দৃষ্টে দেখছিলেন মাধবানন্দ, যেন সন্ধান করছিলেন কিছুর। হঠাৎ সন্ন্যাসী মুখ তুললেন। চোখাচোখি হতেই মাধবানন্দ হাত তুলে অভিবাদন জানালেন, নমো নারায়ণায়। সন্ন্যাসী হাত তুললেন না, শুধু মুখে বললেন, নমো নারায়ণায়। তারপর আবার ত্রিপুণ্ড্রক রচনায় মন দিলেন। মাধবানন্দ বললেন, অনুমতি হলে বসবো মহারাজ? বৈঠিয়ে মহারাজ, সব ভূমি হ্যাঁ ভগবানকে। বৈঠিয়ে বলেই ডেকে উঠলেন, শিব শম্ভু। মাধবানন্দ বললেন, মহারাজ আসছেন শ্রীক্ষেত্র থেকে এ পথে? তাই প্রশ্ন করছি। পঞ্চকোটের পথ ছেড়ে এদিকে কোন ক্ষেত্রমুখে চলেছেন? সন্ন্যাসী বারেকের জন্য মুখ তুলে আবার মুখ নামিয়ে বললেন, বঙ্গদেশে নাকি অনেক শক্তিপীঠ আছে শুনেছি। মহাপীঠই 5-7টি। আমি স্বপ্নাদিষ্ট হয়েছি এই পীঠগুলি পরিভ্রমণ করবার জন্য। এখানে শুনেছি শ্যামরূপা দেবীর পীঠ ছিল একদা, এদিকে জয়দেব গোস্বামীর সাধন পীঠ, তাই এখানে 2 দিন থাকবার বাসনা। মাধবানন্দ বললেন, বঙ্গদেশের অধিষ্ঠাত্রী শক্তি হলেন কালিকা, কালিকা বঙ্গদেশে, কিন্তু শক্তি এখানে এখনই নিজেই নিদ্রামগ্ন। এখানকার লোকে বলে শ্যামা এখন শ্যাম হয়ে অসি ফেলে বাঁশি ধরেছেন। এতটা ঘুরলেন, শক্তির সাক্ষাৎ পেলেন কোথাও? বলতে বলতেই তিনি চকিত হয়ে উঠলেন। সন্ন্যাসীর কয়েকজন অনুচর এসে দাঁড়ালো। চমকে উঠলেন তাদের অভিবাদনের ভঙ্গি দেখে। ঠিক গুরু শিষ্যের অভিবাদন নয়, এ যেন সৈন্যাধ্যক্ষের প্রতি সৈনিকের অভিবাদন। সন্ন্যাসী বললেন, তামাম হিন্দুস্থানেরই এই হাল। বঙ্গদেশের লোকেরা তার উপর ভীরু, শান্তিবিলাসী। কিছু মনে করো না, এই জাতিটাই চরিত্রভ্রষ্ট জাতি। এরা নাচতে গান গাইতে জানে, তাও ধ্রুপদ ধামার নয়, খ্যামটা। হাসলেন সন্ন্যাসী। মাধবানন্দ বললেন, বাঙালির চরিত্রে অনেক ত্রুটি আছে, তার ধর্মে পর্যন্ত ব্যভিচার ঢুকেছে, কিন্তু এক এক সময় ভাবি প্রকৃতির এই দুর্বলতা কোথায় নেই। এত বড় ছত্রপতি শিবাজি, ভবানীর বরপুত্র, এমন সাধনা, এমন চরিত্র, তাঁর জীবনই শেষ। তাঁর জীবদ্দশাতেই তার পুত্র যুবরাজ সম্ভাজি। শিব শম্ভো, শিব শম্ভো বলে সন্ন্যাসী ইষ্টদেবতাকে স্মরণ করে উঠলেন অকস্মাৎ। মাধবানন্দ বললেন, সাক্ষাৎ শিবতুল্য রামদাস স্বামীর দেওয়া ভগবা জেন্দা নিশান। সেই নিশান আজ রহে দেহ মহারাজ, উসব বাত থাক, পরের চিন্তা ছেড়ে নিজের চিন্তা করো। তারপর হেসে বললেন,
মহারাজের দেখি ধর্মচর্চা থেকে রাজনীতির চর্চাতেই আসক্তি বেশি। না না, হেসে মাধবানন্দ বললেন, আমি ভেবেছিলাম মহারাজের এই চর্চা ভালো লাগবে। আচ্ছা মহারাজ, আমি উঠলাম। যদি ওপারে শ্যামরূপার পীঠ দর্শনে যান তবে অবশ্যই আমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে। ওপারে ওখানেই আমার আশ্রম। নমো নারায়ণায়, নমো নারায়ণায়। এরা সাধুর ছদ্মবেশে মহারাষ্ট্র সৈনিক, গুপ্তচর। মাধবানন্দের মনে এতে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। ওদিকে দিল্লিতে মুঘল শক্তি পতনমুখ, সিংহাসন অধিকারের কলহে সব হারিয়ে বসে আছে। সুবায় সুবায় সুবাদারেরা, নবাব রাজারা প্রত্যেকেই স্বাধীন হয়ে উঠতে চেষ্টা করছে। ভারতবর্ষের সন্ন্যাসীরা এক বিরাট শক্তি। তারা অবশ্য সে শক্তি দিয়ে কোনোদিন দেশ অধিকার করতে চেষ্টা করেনি, রক্ষা করতেও অগ্রসর হয়নি। তারা ধর্ম ও দেবস্থান এবং মহাভারতের অন্তর্রাজ্য নিয়েই বসে আছে। এবার তারাও চঞ্চল হয়েছে। গোকুলে মাধবানন্দ তার কিছু আভাস পেয়েছেন। এই প্রত্যাশাতেই তিনি শৈব সাধুর ঝান্ডা দেখে এসেছিলেন। যদি তেমন কোনো দূরদৃষ্টিসম্পন্ন সাধুর সাক্ষাৎ পান, কিন্তু সে দূরে থাক, তিনি শঙ্কিত হয়ে উঠেছেন। এরা সন্ন্যাসীই নয়, সন্ন্যাসীর ছদ্মবেশে মহারাষ্ট্র গুপ্তচর। তিনি মহারাষ্ট্র ভ্রমণ করে এসেছেন। এরা বড় নিষ্ঠুর। ছত্রপতি শিবাজির আদর্শ ভুলে গিয়ে লুণ্ঠনের নেশায় এরা উন্মত্ত হয়ে উঠেছে। ষঠে ষাট্ঠং সমাচরেত। কৌটিল্যের নীতিকে অবলম্বন করবার সময় ষটকে ষাট্ঠের দ্বারা পরাভূত করবার কথাটাই মনে হয়েছিল। নিজেদের ষঠে পরিণত হওয়ার আশঙ্কা তাদের ঘুণাক্ষরেও মনে জাগেনি। আশ্চর্য! সর্বত্রই সেই এক সত্য। জীবন সেই অদৃশ্য অব্যক্ত প্রাণস্রোতে নিজেকে ব্যক্ত করে মানব জন্মে এসে নিজেকে প্রকাশ করছে। অহং বলে প্রকৃতি ধর্ম থেকে সে উপনীত হয়েছে চরিত্র ধর্মে। ধর্মে কর্মে বাক্যে মর্মে সে ওই চরিত্রকেই প্রকাশ করে। অন্ধ প্রকৃতির যত আক্রোশ ওই চরিত্রের উপর, চরিত্রভ্রষ্ট করে প্রবৃত্তি প্রল্লোলে টেনে ফেলা তামসী প্রকৃতির এক নিষ্ঠুর আনন্দ। মহাপ্রভুর প্রেম ধর্মের মধ্যে সে তামসী অনুপ্রবেশ করেছে। রামদাস স্বামীর শিষ্য ভবানীর বরপুত্র ছত্রপতির শক্তি ধর্মের মধ্যেও তার অনুপ্রবেশ কেউ রোধ করতে পারেনি। একটি কেশ প্রমাণ ছিদ্র পেলেই সে তার মধ্যে কালনাগিনীর মতো প্রবেশ করে ফণা তুলে দাঁড়ায়। উপায়? জীবনের সকল দ্বারকে রুদ্ধ করে তপস্যা করো, সিদ্ধি লাভ করে সেই শক্তি নিয়ে তামসীর সঙ্গে যুদ্ধ করো। ভাবতে ভাবতেই তিনি পথ চলছিলেন। অকস্মাৎ তাঁর চিন্তার সূত্র ছিঁড়ে গেল অদূরবর্তী একটা কোলাহলের আঘাতে। একজন ঘোড়সওয়ার মহল্লাসে ঘোড়া ছুটিয়ে ধুলো উড়িয়ে চিৎকার করে সমবেত যাত্রীদের ভীত এবং সন্ত্রস্ত করে চলে আসছে। হো, হাটে যাও, হাররা! তার সঙ্গে মধ্যে মধ্যে অট্টহাসি হেসে উঠছে। হাসির কারণ কোনো ভয়ার্ত গ্রামবাসী সরে যেতে গিয়ে পড়ে গেছে, অথবা মেয়েদের দল ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। লোকটা হাতের চাবুক নিয়ে শূন্য মার্গে ঘোরাচ্ছে। লোকটার অদ্ভুত বর্বর চেহারা, বয়স অল্প, যৌবন মদমত্ত, বেশে বাসে উচ্ছৃঙ্খল ধনীপুত্র বলেই মনে হয়। ওহ, রক্তাভ গোল চোখ, থ্যাবড়া নাক, পুরু ঠোঁট, কালো রং। লোকটা যেন বর্বরতার প্রতিমূর্তি। পান চিবোচ্ছে। লোকটা ব্রতও করেনি, দেবদর্শন করতেও আসেনি, এসেছে মেলা দেখতে, সম্ভবত নারী সন্ধানে। হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। একজন সন্ন্যাসী পড়ল সামনে। ওই আগন্তুক সন্ন্যাসী সম্প্রদায়ের একজন বর্বর লোকটা চিৎকার করে উঠল। সন্ন্যাসীটি যেন ইচ্ছে করেই সামনে থেকে সরে গেল না। সওয়ারের আর ঘোড়াটাকে সামলাবার সাধ্য নেই, চাপা পড়ে মরবে। সেই কারণেই বর্বর সওয়ারটা এমন চিৎকার করে উঠেছে। মুখে মেরে ফেলবার ভয় দেখায়। সংসারে ৯৯ জন, কিন্তু সত্যই মেরে ফেলা বা হত্যা করা এত সহজ নয়। সে হয়তো একজন পারে,
সে একজন অন্তত এ লোকটা নয়, কিন্তু সন্ন্যাসীটি হয়তো সেই একজন। এ জনেরা শুধু মারতেই পারে না, মরতেও পারে, এবং এদের মারতে এলেও এরা মরে না, আত্মরক্ষা করতে পারে। তাই বটে, আশ্চর্য শক্তি এবং কৌশলের সঙ্গে সন্ন্যাসী ঘোড়াটার লাগাম ধরে হ্যাঁচকা টান দিয়ে এমনভাবে ঘুরিয়েছে যে নিজের গতিবেগের সঙ্গে এই বিপরীতমুখী প্রচণ্ড টানের সামঞ্জস্য রাখতে না পেরে পিছনের পা হড়কে ঘোড়াটা গেল পড়ে, এবং বর্বর অশ্বারোহীটাও সশব্দে তার সঙ্গে পড়ে গেল। ঘোড়ার তলায় একটা পা পড়ল চাপা। প্রথমে উঠল একটা হাসি, হো 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 হো। দৃশ্যটা সত্যই উপভোগ্য রকমের হাস্যকর। তারপরই কোলাহল উঠল চারিদিকে, চারিদিকে ভিড় জমে গেল। রব উঠল, ছোট সরকার, ছোট সরকার, ইলেমবাজারের ছোট সরকার। পর মুহূর্তেই ভিড়টা ফাঁক হয়ে গেল। আরোহীবিহীন ঘোড়াটা ছুটে বেরিয়ে গেল। মাধবানন্দ সেই পথে ভিতরে ঢুকে গেলেন। লোকটা পড়ে পড়েই চিৎকার করছে। যে সন্ন্যাসী তার এ দুর্দশা করেছে সে কিন্তু নেই, কাজ সেরে চলে গেছে। কাতর চিৎকার না ক্রুদ্ধ চিৎকার ঠিক বোঝা যায় না, হয়তো দুই। মাধবানন্দ গিয়ে তার হাত ধরে বললেন, আগে ওঠো, আগে ওঠো, পরে গালাগাল করবে। কোথায় লেগেছে দেখি? উত্তরে কুৎসিত গালিগালাজ দিয়ে উঠল লোকটা। পর মুহূর্তেই থু থু করে থুতু ছিটোতে আরম্ভ করল। মাধবানন্দের মাথার মধ্যে যেন আগুন জ্বলে গেল। ইচ্ছা হলো, কিন্তু সেই ইচ্ছাকে দমন করে তিনি বাইরে এলেন। মনে পড়ে গেল মহাভারতের বর্ণিত মহারাজ নলের কথা। বনবাসী মহারাজ নল একদিন দেখলেন চারিদিকে বনের আগুনের মধ্যে এক নাগ মৃতকল্প হয়ে পড়ে আছে। নাগের সেই দৃষ্টি দেখে মনে হলো সে তাঁর কাছে যেন করুণা ভিক্ষা করছে। নল করুণা পরবশ হয়েই একটা বৃক্ষ শাখার সাহায্যে তাকে তুলে আগুনের গণ্ডির বাইরে নিরাপদ স্থানে রেখে দিয়ে বললেন, যা, চলে যা। নাগ চলে গেল না। সে মুহূর্তে মহারাজ নলকেই আক্রমণ করলে। যার যা স্বভাব, এরাই সমাজের বিকৃতির কুৎসিততম প্রকাশ, কটুতম বিস্ফল, সমাজের পচ ধরা জীবনের কৃমি কীট। ক্রোধ দমন করে ঘাটে এসে তিনি নৌকোয় চড়লেন। মাঝি লখাই ডোমলগি ঠেলে নৌকোটা স্রোতে ভাসিয়ে দিয়ে বললে, ছোট সরকার, ঘোড়া চাপা পড়ে মরেছে গোসাই বাবা। না, মরেনি, কিন্তু ছোট সরকার লোকটাকে, বাপরে, অক্রুর দাস সরকার, ইলেমবাজারের বড় গদির মালিকের বেটা। একটা গোটা পাঁঠা সরকারের নস্যি। 3-4 বোতল মদ খেয়ে একটুকুন টলে না, তারই ঘোরসোর ঘোরসওয়ার। গায়ে ক্ষমতাও খুব। এখানকার যত লেঠেল দাঙ্গাবাজ সব বড় সরকারের তনখা খায়। কজনার সঙ্গে ছোট সরকারের খুব ভাব। যত খারাপ কাজের চেলা। নাগা সন্ন্যাসীটা ভালো কাজ করে নাই গোসাই বাবা, অক্রুর সরকার সহজে ছাড়বে না, হাঙ্গামা একটা লাগবেই। ওই ওই বুঝি লাগলো। পিছনে কেন্দুলির চরে মেলার মধ্যে কোলাহল সত্যই প্রবল হয়ে উঠেছে। ঘুরে মুখ ফিরিয়ে বসলেন মাধবানন্দ। দেখলেন ভিড় সরে গেছে একপাশে। বর্বর দর্শন, ওই অক্রুর সরকার উঠে দাঁড়িয়ে চিৎকার করছে, কন হ্যাঁ রে হামারা, কন হ্যাঁ। কয়েকজন শক্ত সমর্থ জোয়ানও এসে জমেছে তার পাশে। অন্যদিকে সমবেত জনতার মধ্যে রোল উঠেছে, পালা পালা পালা। লখাই বললে, হলো, নাগা সন্ন্যাসীদের হলো। লখাই ওই সন্ন্যাসীদের নাগা সন্ন্যাসী বলে মনে করেছে। লখাই তখনও বলছিল, সরকারের ভয় ডর নাই। আজলগড়ের অর্থাৎ রাজনগড়ের ফৌজদার সাহেব হাতেমগড়ের হাতেম খাঁয়ের সঙ্গেও খুব দহরম মহরম। আঘবপুরের অর্থাৎ রাঘবপুরের আঘব ঠাকুরের সাথে হাঙ্গামার সময় অনেক সাহায্য করেছিল দাস সরকারেরা। একটা দুটো ক্যানি 7 খুন মাপ ওদের সন্ন্যাসীদের আজ হলো। মাধবানন্দের কপালে সারি সারি চিন্তার বলিরেখা ফুটে উঠল। হাঙ্গামা বাঁধলে। লখাই জানে না, ওই ছোট সরকারও জানে না, ওই সন্ন্যাসীরা প্রত্যেকে নিপুণ যোদ্ধা,
শুধু তাই নয়, মহারাষ্ট্র ভ্রমণের সময় আরও অনেক জায়গা তিনি ঘুরেছেন। গোয়াতে গিয়েছিলেন বর্গীদের লুণ্ঠন অভিযানের কিছুদিন পরই। সেখানে যা শুনে এসেছেন, শুনে নয় দেখেও এসেছেন। এক হতভাগিনীকে দেখে এসেছিলেন, তার বুকের সুধাভাণ্ড দুটির চিহ্নমাত্র নাই। সে নগ্নবক্ষেই পথের ধারে বসে ভিক্ষা করছিল। শুনেছিলেন বর্গীরা তাকে শাস্তি দিয়ে গেছে, স্তন দুটি কেটে গিয়েছে। ওরা যদি... একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, চলো, তুমি তাড়াতাড়ি চলো, বেলা বেড়েছে। সূর্যের আলোতে উত্তাপ অনুভূত হচ্ছে। স্রোত পার হয়ে অজয়ের বালি অতিক্রম করে বনভূমি এসে ঢুকলেন। মঞ্জরি জাতীয় ফুলে মধু বেশি এবং গুণে ও গন্ধে অপেক্ষাকৃত উগ্র। রৌদ্রোত্তাপে এরই মধ্যে মাধবীগন্ধের আভাস পাওয়া যাচ্ছে। ভ্রমরগুলি মাতাল হয়েছে, পরস্পরকে তাড়া দিয়ে তাদের ছোটাছুটির আর অন্ত নাই। বনতল আলো ছায়ার টুকরো টুকরো ছাপে ছাপে বিচিত্রিত হয়ে উঠেছে। গাছে চড়ে সাঁওতাল ছেলেমেয়েরা মহুয়া সংগ্রহ করছে, কেউ কেউ কাঠ ভাঙছে। ছোট কয়েকটা ছেলে তিতির খরগোশের সন্ধানে তীর ধনুক হাতে পা টিপে টিপে খুঁজে বেড়াচ্ছে। বনে কোথায় কে গাছ কাটছে। কুড়ুলের শব্দ বিচিত্র গতিতে গাছপালার ফাঁক দিয়ে ছুটে গিয়ে দিকে দিকে পরপর প্রতিধ্বনি তুলে চলেছে। আরও একটু অগ্রসর হয়েই থমকে দাঁড়ালেন তিনি। অদূরে তাঁর আশ্রম। অতি মধুর নারীকণ্ঠের গান শুনতে পাচ্ছেন তিনি। শ্রিত কমলা কুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল, জয় জয় দেব হরে। বারেকের জন্য থমকে দাঁড়ালেন তিনি। তারপরই গতি দ্রুততর করলেন। দ্রুত পদে আশ্রমে এসে তাঁর আর বিস্ময়ের অবধি রইল না। একটি যুবতী, একটি কিশোরী দেবতার গৃহের সামনে বসে গান গাইছে। দেখে বুঝতে তাঁর বাকি রইল না যে এরা সেই ন্যাড়ানেড়ি সম্প্রদায়ের বৈষ্ণবী। বেশভূষা দেখে আরও একটু সন্দেহ হয়। সাদা থান কাপড়ের মধ্যে থাকে যে পরিচ্ছন্ন বৈরাগ্য, পরিধান পরিপাটে তা বিলাস মনে হচ্ছে। মেয়ে দুটি স্নান করেই এসেছে। চুলে কোনো বিন্যাস নেই, এলানো চুল পিঠের উপর পড়ে আছে, কিন্তু অবিন্যস্ত চুলের মধ্যেও অভ্যস্ত বিন্যাসের শাসন ফুটে রয়েছে। বেশ বুঝতে পারা যাচ্ছে মুখে শুধু যৌবন ও স্বাস্থ্যের সহজ রূপের সৌন্দর্যই নেই, প্রসাধন মার্জনার ছটাও রয়েছে সেখানে। যুবতীটির চোখের কোলে দুটি কালো দাগের আভাস আরও কিছুকে যেন ব্যক্ত করছে। আশ্রমের সকলে যেন সম্মোহিত হয়ে গিয়েছে। কয়েকজন পাঠেরত, তাদের সামনে পুঁথি শুধু খোলাই আছে, তাদের চোখ দুটি বন্ধ হয়ে গেছে। দেবতার ঘরে দেবতার সম্মুখে আসনে বসে কেশবানন্দ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু তার করগণনায় আঙুল আর চলছে না। বাসুদেবানন্দ সদ্য ফিরে এসেছে। সে হাত পা ধুচ্ছে এবং গুনগুন করে ওই সুরের সঙ্গে সুর মেলাতে চেষ্টা করছে। শুধু গোপালানন্দ হৃষ্টপুষ্ট শ্যামাঙ্গী গাভী শ্যামলীর পিঠে হাতখানি রেখে চোখ বুজে বিভোর হয়ে গান শুনছে, কারণ গানের তালে তালে তাল সর্বাঙ্গে দোলা লাগছে। ঠাকুর ঘরের সামনে একখানি শালপাতার উপর একটি ছোট ডালায় মনোরম করে সাজানো ভেট নামানো রয়েছে। তার মধ্যে লাল কাঞ্চন ফুলগুলি ঝলমল করছে। এরাই নামিয়ে দিয়েছে তা বুঝতে বাকি থাকে না। মাধবানন্দ নীরবে দেবগৃহের দাওয়ায় উঠে গেলেন, কোনো দিকে ফিরেও তাকালেন না। গান গাইছিল কৃষ্ণদাসী এবং মোহিনী। গাইছিল কৃষ্ণদাসী। মোহিনীর তরুণ স্বরখানি বাতাসের গতির সঙ্গে বনের কচি শালের পল্লবানন্দোলনের বেগের মতো মিলে মিশে যাচ্ছিল। মাধবানন্দকে দেখে দুজনেরই মুখ উজ্জ্বল হয়ে উঠল। মা মেয়ে পরস্পরের মুখের দিকে বারেকের জন্য তাকিয়ে আবার তাকালে নবীন গোস্বামীর দিকে। অপরূপ নবীন গোস্বামী, শুধু রূপই নয়, আরও যেন কি আছে। হাপড়ের মধ্যে গলা সোনার দীপ্তি, আর হাপড়ের ফুঁয়ে গনগনে হয়ে জ্বলে ওঠা কয়লার ছটার মধ্যে তফাত আছে। এ রূপে ওই গলানো সোনার মতো একটি মহিমা আছে। ওকে দর্শন করতেই তারা এসেছে এখানে। কৃষ্ণদাসী আর মোহিনী কেন্দুলি থেকে নবীন সন্ন্যাসীর মঠ দেখতে এসেছে, তাকে দেখতেই এসেছে।
কয়বৈরাগী মেলায় এই কথাটাই মাধবানন্দকে বলতে যাচ্ছিল, কিন্তু ঘোষসভার আশায় বলা হয়নি। আজকের স্নান পার্বণে রাধা বিনোদজিকে দর্শন করতে তারা প্রতি বৎসরই আসে। অন্যবারের আসার সঙ্গে কিন্তু এবারের আসার একটা পার্থক্য আছে। এবার সকাল সকাল এসেছে, অন্যবার আসে পায়ে হেঁটে দলের সঙ্গে, এবার এসেছে দল বাদ দিয়ে নৌকোয়, সঙ্গে নিয়ে এসেছে ওই কয়কে। মেলা পর্যন্ত এসে কয় আর আসতে রাজি হয়নি, বলছে, মাঝি কয় নেহাতি কয়, বাঘও নয় হাতিও নয়, ডাল কুত্তাও নয়। বিপদ হলে কয়র মতোই উড়ে পালাবে, আর পথ চেনাতেও তোমাকে হবে না। তুমি এদেশ তো এদেশ, পুরী বৃন্দাবন ঘেটে এসেছ, আর তোমার কাছে মন্তরতন্তর, তোমার ভয় কি? চলে যাও, দেখে এসো গা সন্ন্যাসীকে, তার আশ্রমকে। তবে বড় কড়া লোক, একটুকুন সাবধান, বুঝেছ? মানে বেশি হাসি কি চোখ টোক। বাধা দিয়ে কৃষ্ণদাসী বলেছিল, বুঝেছি রে মরা মুখ পোড়া, তোকে আর মানে বোঝাতে হবে না। বেশি হাসি কাঁদি যা করি, তু কয় তার মর্ম কি বুঝবি? বেশি হাসি, আমি যেন হাসতেই যাচ্ছি। মেয়েকে নিয়ে চলে এসেছে কৃষ্ণদাসী। নারী চরিত্র বিচিত্র, তারও মধ্যে বিচিত্র কৃষ্ণদাসীদের মতো মেয়েদের চরিত্র। এই নবীন অপরূপ সন্ন্যাসীটিকে দেখা অবধি কৃষ্ণদাসীর অন্তর আশ্চর্যভাবে উতলা হয়ে উঠেছে। সে উতলা ভাবটি অনেকটা অন্তরের আগুনের অকস্মাৎ জ্বলে ওঠার মতো। কিন্তু কৃষ্ণদাসী জানে তার জীবনের আগুনে আর সে দীপ্তি, সে উত্তাপ নেই, যাতে সন্ন্যাসীর মতো সোনা গলে। তবু তাকে গলাতে তার বড় বাসনা, বড় কামনা। কত কল্পনাই সে কয়দিন করেছে। অজয়ের কোনো দহে, কোনো বিশেষ লগ্নে স্নান করে উঠিয়ে বাড়ি এসে বারবার আয়না নিয়ে নিজেকে দেখেছে, কিন্তু যা চেয়েছে তা পায়নি। নিজের জানা মন্ত্রতন্ত্র জড়িবুটি অতি সঙ্গোপনে ব্যবহার করেও দেখেছে, কিন্তু ফল হয়নি। অবশেষে সে নিজের সেই হারানো দ্বিতীয় উত্তাপ খুঁজে পেয়েছে মোহিনীর মধ্যে। এই তো মেয়ের মধ্যে দিয়ে কামনার ধনকে পাওয়ার বাসনা জেগে উঠেছে ধীরে ধীরে। বারবার দিনের মধ্যে শতবার মেয়ের কাছে গল্প করেছে ওই সন্ন্যাসীর। মানুষটি যেন তেজময় মণি, মাটির বুকের মণিতে ছটা আছে, দীপ্তি আছে, এ মণিতে তার সঙ্গে তেজ আছে, মণির সঙ্গে তেজ। সে যে দিনমণির ভগ্নাংশ, ওই মণির তেজে আকৃষ্ট হয়ে তার কাছে উড়ে যাবার ব্যগ্র কামনায় তার মনোপতঙ্গের যেন পক্ষোদ্গম হয়েছে। মনে মনে মনের সঙ্গে অনেক কথা বলে ক্লান্ত হয়েছে। মনের কথা বলবার মানুষ না পেয়ে অবশেষে মেয়েকেই বলেছে, নিজের মনের বিস্ময় মেয়ের মনে সঞ্চারিত করেছে। একদিনে বলেনি, দিনে দিনে খানিকটা করে বলেছে। তার মনের রঙে সন্ন্যাসীর আসল রং আরও অনেক গাঢ় হয়েছে, তাই আরও গাঢ়তর করে মেয়ের মনে ছবি এঁকে দিয়েছে। দাস সরকার বলেছিল 1 গুণ, সে তাকে 10 গুণ করে তুলেছে। রমন সরকার ওদের বাড়ি ঘরদোরের কথা বলেনি। দাসী মেয়েকে 7 মহলা বাড়ির নিখুঁত বর্ণনা দিয়েছে। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, কিং খাবে মোড়া 16 বেহারার পালকি, হাঙর মুখো নৌকো, পাইক বরকন্দাজের হিসেব নিকেশ দিতেও বাকি রাখিনি। সবশেষে উদাসভাবে আকাশের দিকে চেয়ে ঘাড় নেড়ে বলেছে, সেই সব ছেড়ে চলে এসেছে নবীন গোসাই। মোহিনী শুনে অবাক হয়েছে। দাসী নিজে বলতে বলতে বিস্ময়ে হঠাৎ স্তব্ধ হয়ে গিয়ে বসে নূতন করে ভাবতে শুরু করে দিয়েছে। হাতি ঘোড়া থাকার বিস্ময় তো সংসারে কম নয়, অনেক। রাজার ছেলে রথে যায়, পথে ভিড় জমে, কিন্তু এসব ছেড়ে আসার বিস্ময় তো তার চেয়ে অনেক বেশি। এর সীমা আছে, তার সীমা নেই। দাসী বলতে বলতে এবং মোহিনী শুনতে শুনতে কেঁদে ফেলেছিল। আপনা আপনি যেন চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। কাল সন্ধ্যায় অকস্মাৎ দাসীর মনের বাসনা আগুন হয়ে জ্বলেছে। মধুকৃষ্ণা ত্রয়োদশীর পুণ্য স্নানে কেন্দুলি তারা প্রতি বৎসরই যায়। তারই আয়োজন করতে করতে হঠাৎ মনে হয়েছে কেন্দুলির উপরেই তো শ্যামরূপার গড়, ইছাই ঘোষের দেওল। ওখানে গেলেই তো দর্শন মেলে নবীন সন্ন্যাসীর। নূতন আশ্রম গড়েছে,
কয়ও তার বিবরণ বলেছে, সেসব তো চোখে দেখা হয়। কয়েক মুহূর্তের জন্য মনের মধ্যে হাঁ না করে দ্বন্দ্ব চলেছিল, মাত্র কয়েকটা মুহূর্ত। তারপরই না শব্দটা মনের দিগ্বলয়ে কোথায় কোন অকুলে নৈঃশব্দের মধ্যে হারিয়ে গিয়েছিল। হাঁ ধ্বনিতে বাংময় হয়ে উঠেছিল অন্তর্লোক। সঙ্গে সঙ্গেই ডেকেছিল মোহিনী। মোহিনী আকাশে তারা দেখছিল, গুনছিল। 1 তারা নাড়া খাড়া, 2 তারা কাপাসের খাড়া, 3 চারা চাষি ভুসি, 4 তারা পাটে বসি, 5 তারা ঘোড়মোড়। মায়ের ডাক শুনে তারা গণায় ক্ষান্ত দিয়ে ডেকে জিজ্ঞাসা করেছিল, আমাকে ডাকছো? শোন, শিগগিরি শিগগিরি। একেবারে সখীর কৌতূহল তার কণ্ঠে। মোহিনী ও আহ্লাদি মেয়ে, সেও ছুটে গিয়ে বলেছিল, কি মা? মেয়ের চোখে চোখ রেখে অকারণে চুপি চুপি দাসী বলেছিল, মোহিনী কাল কেন্দুলিতে চান করে প্রভুকে দর্শন করে অজয় পেরিয়ে শ্যামরূপা যাবি? সেই নবীন গোসাইকে দেখে আসবো, নূতন মঠ গড়েছে, দেখে আসবো, যাবি? যেন মেয়ের সম্মতির উপরেই যাওয়াটা নির্ভর করছে, আর বলে দিতে হয়নি। মোহিনীর মনে দাসীর মনের কথা প্রতিধ্বনি তুলেছিল সঙ্গে সঙ্গে। নবীন গোসাইয়ের মঠে? সত্যি? মা, যাবি? হাঁ। তারপরেই খুব চুপি চুপি বলেছিল, কিন্তু খবরদার কাউকে বলিস না, বুঝলি? আমরা দলের সঙ্গে যাব না, দুজনাতে যাব শুধু। কয়কে নিয়ে ভোর ভোর নৌকো করে চলে যাব, কেউ জানতে পারবে না। চানটি করে রাধা বিনোদজিকে পুজো ভেট দিয়ে আড়ে আড়ে চলে যাব। দলবল নিয়ে গেলে হইচই হবে, ভালো করে দর্শন হবে না, দুটো কথা নিবেদন করতে পাবো না। ভালো করে চরণ ছুঁয়ে প্রণাম করতেই দেবে না সবাই। আনন্দের আর পরিসীমা ছিল না মোহিনীর। রাত্রিতে তার ভালো ঘুম হয়নি। বুকের ভিতরটা একটা আশ্চর্য উদ্বেগে অস্থির হয়েছে, কেঁপেছে। চরণ ছুঁয়ে প্রণাম করবে গোসাই, মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন, তখন কেমন হবে তার? কৃষ্ণদাসীর মনে শেষের দিকে একটা শঙ্কা হয়েছিল। অজয় পার হয়ে বনে ঢুকে সে বার দুয়েক থমকে দাঁড়িয়েছিল। রাধা মানে না গোসাই, পরকীয়া মতের উপর বিরাগ। যদি মোহিনী সঙ্গে সঙ্গে বলেছিল, দাঁড়ালি যে, চল না কেন? কতবার বলি এত করে দুধ খাস না, আর ওই কোলকে দিন দিন মোটা হচ্ছিস। মেয়ের উৎসাহে তার শঙ্কার অবসন্নতা কেটে গিয়েছে। শঙ্কাতে মানুষকে বড় দুর্বল করে দেয়। অভয়ের চেয়ে বল নাই। অভিনব জলধর সুন্দর, ধৃতমন্দর, শ্রীমুখ চন্দ্রচকর, জয় জয় দেবহারে, তব চরণে প্রণতাবয় মিতিভাবৈ, কুরুকুশলাং প্রণতেষু জয় জয় দেবহরে। গান গাইতে গাইতেই তারা এসে আশ্রমে ঢুকেছিল। ওপার থেকেই ভেট নিয়ে এসেছিল ওই টগরের স্তবকের মধ্যে কাঞ্চন ফুলের পরন দেওয়া মালা, কিছু মাধবী ফুল, কিছু চিনির মুরকি, কিছু মিষ্টান্ন, তার সঙ্গে একটি ছোট বাটিতে ঘষা চন্দন ও গুরুচন্দন লেপন। কিন্তু কই নবীন সন্ন্যাসী, কই? মাধবানন্দ তখন শ্যামরূপা হয়ে ওপারের মুখে চলেছিলেন। অন্য একজন সন্ন্যাসী এসে বিগ্রহের ঘরের দরজা খুলে দিয়েছিল।